হাম ও উপসর্গে প্রাণ গেল আরও 11 শিশুর। নতুন সংখ্যা অ্যাডিনোভাইরাস, আক্রান্তদের হচ্ছে নিউমোনিয়া। অ্যান্টিবায়োটিক কাজ না করায় বাড়ছে জটিলতা। শ্বাসকষ্ট সব বেশি না, এই জন্য যদি ওষুধ খায় যদি কোনো রিস্ক বা কিছু হয়ে যায়, এই জন্য সব ওষুধ বন্ধ। টাইফার জ্বর, নিউমোনি আর হচ্ছে হাম উঠছে। ভর্তি লাগছে কিন্তু পেন বোর্ডও নাই, ফ্রি বোর্ডও নাই। এখন আমরা কি করবো? অ্যাডেনোভাইরাসের জন্য কোনো ভ্যাকসিন এই পর্যন্ত আবিষ্কার হয়নি। হাঁটতে যাচ্ছে, সে পড়ে যাচ্ছে, মায়া ক্লিনিক জার করছে। এই প্রবলেমটা কিন্তু 5 থেকে 10 বছর পরে হবে। পোলিও, যক্ষ্মা সহ 6 ধরনের টিকা সংকট, ঝুঁকিতে লাখ লাখ শিশু। মানতে নারাজ অধিদপ্তর। যতগুলো বাচ্চার ভ্যাকসিনেশন পাওয়ার কথা ততগুলো পায়নি। সেটা যদি আসলে মিজেলসের রুবেলার মতো অন্য ডিজিজের জন্য হয়ে থাকে, সেটা আসলে আমাদের ভোগাবে। মিজেলস ভ্যাকসিন সহ ইপিআইয়ের যে অন্যান্য শিডিউল ভ্যাকসিনগুলো আছে, এগুলো আমাদের পর্যাপ্ত মজুত আছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচনী ইশতেহার ও সই করা জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর সরকার, বললেন প্রধানমন্ত্রী। দক্ষ ও জনবান্ধব প্রশাসন গড়তে নিয়োগ পদোন্নতিতে মেধা সততায় অগ্রাধিকার। ক্ষমতায় গিয়ে গণভোটের রায় নিয়ে প্রতারণা করছে বিএনপি, অভিযোগ জামায়াত আমিরের। স্বৈরাচারী ব্যবস্থা ফেরানোর পাঁয়তারায় জড়িতদের নির্মূলের হুঁশিয়ারি মির্জা ফখরুলের। দেশে জঙ্গি হামলার উচ্চ সতর্কতা, গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার। গোয়েন্দা নজরদারি বাড়ালো আইন শৃঙ্খলা বাহিনী। সচেতনতার পরামর্শ অপরাধ বিশেষজ্ঞের। 20,000 কোটি টাকা ছাপিয়ে সরকারকে দেওয়ার তথ্য ভিত্তিহীন, বলছেন গভর্নর। সংকটেও ব্যাংক থেকে বাড়তি ঋণ নিয়ে বেসরকারি খাতকে চাপে ফেলতে চান না অর্থমন্ত্রী। এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশি 2 শিক্ষার্থীকে পরিকল্পিত হত্যা করে লাশ গুমের অভিযোগ। জড়িত সন্দেহে রুমমেট গ্রেপ্তার। এখনও পাওয়া যায়নি বৃষ্টির মরদেহ। হাম ও উপসর্গে প্রাণ গেল আরও 11 শিশুর। 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি প্রায় 1300। নতুন সংখ্যা, হাম সংক্রমণের পর অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হচ্ছে অনেক শিশু, যা রূপ নিচ্ছে নিউমোনিয়ায়। এই অবস্থায় অ্যান্টিবায়োটিক কাজ না করায় চিকিৎসায় বাড়ছে জটিলতা। সাইপান নামটা ছোট, কিন্তু ওর লড়াইটা পাহাড় সম। 1 মাস ধরে নিউমোনিয়ায় ভুগে সেরে না উঠতেই আবারও 20 এপ্রিল থেকে রাজধানী শিশু হাসপাতালের এই শয্যায় হামের সঙ্গে লড়াই করছে 8 মাসের এই ছোট্ট প্রাণ। শুধু স্যালাইনের উপরে, ওর শ্বাসকষ্ট সব বেশি না, এই জন্য যদি ওষুধ খায় যদি কোনো রিস্ক বা কিছু হয়ে যায়, এই জন্য সব ওষুধ বন্ধ। সাইপান একা নয়, দেশ জুড়েই চিত্রটা এখনও নাজুক। বাংলাদেশ শিশু হাসপাতালে প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত রোগীর চাপ। করিডোর থেকে ওয়ার্ড, তিল ধারণের জায়গা নেই। টাইফার জ্বর, নিউমোনি আর হচ্ছে হাম উঠছে। ভর্তি লাগছে কিন্তু পেন বোর্ডও নাই, ফ্রি বোর্ডও নাই। এখন আমরা কি করবো? নিয়ে আসছি সকাল প্রায় 7টার আগে। এমার্জেন্সিভাবে ভর্তি করার পরে ওরা আমাদের দেখছে 8:30 বাজে ডক্টর। তবে আশঙ্কার বিষয়, আগে থেকে যেসব শিশুদের বিভিন্ন শারীরিক জটিলতা রয়েছে, সেসব শিশুরা হামে আক্রান্তের পর নতুন করে অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হচ্ছে, যা রূপ নিচ্ছে নিউমোনিয়ায়। আর এতে কাজ করে না কোনো হাই ডোজ অ্যান্টিবায়োটিক। অ্যাডেনোভাইরাসের জন্য কোনো ভ্যাকসিন এই পর্যন্ত আবিষ্কার হয়নি। হাঁটতে যাচ্ছে, সে পড়ে যাচ্ছে, মায়া ক্লিনিক জার করছে। এই প্রবলেমটা কিন্তু 5 থেকে 10 বছর পরে হবে। এটাও কিন্তু খুব একটা কিউরেবল না। হামের পর দীর্ঘমেয়াদে প্রভাব ঠেকাতেই শিশুদের পর্যাপ্ত যত্ন ও পুষ্টি নিশ্চিতের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী সানভীর রূপল। যাচ্ছি তার কাছে। রূপল, আপনাকে স্বাগত জানাই। একে তো হামের জ্বালা ছিলই, বেশ অনেকদিন ধরেই প্রায় 2 শতাধিক শিশুর মৃত্যু হয়েছে ইতোমধ্যে। এর মধ্যে আবার নতুন ভাইরাসের আনাগোনার কথা শোনা যাচ্ছে, একটু বিস্তারিত জানাবেন। জাফর, নতুন ভাইরাস এডেনো, আপনি একটু আগে প্রতিবেদনটিতে দেখেছেন যে সেটি নতুন প্রাদুর্ভাব ঘটাতে চাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে হামের প্রাদুর্ভাব কিন্তু এখনও কমেনি। এবং সারা দেশে আজকেও আপনি দেখতে পারবেন যে 11 জনের মৃত্যু হয়েছে এবং দেখা যাচ্ছে যে 1300-র মতো রোগী তারা ভর্তি আছে। এবং হাম সংক্রমণের পর এডেনোভাইরাসের যে আক্রান্ত, সেই এডেনোভাইরাসের আক্রান্ত যে শিশুরা, তারা মূলত এই হামের এডেনোভাইরাসের যে উপসর্গ, সেই উপসর্গের মধ্যে অন্যতম যেটি, সেটি হচ্ছে গিয়ে নিউমোনিয়া। সেই নিউমোনিয়াও দেখা যাচ্ছে।
আবার অ্যান্টিবায়োটিক কাজ না করায় সেটি আসলে চিকিৎসকদের জন্য জটিলতা বাড়াচ্ছে। এটি নতুন শঙ্কার বিষয়, কারণ আমরা জানি যে সর্বরোগের মহাঔষধ অ্যান্টিবায়োটিক অন্তত আমরা সবচেয়ে বেশি ভাবে ব্যবহার করি যাতে এটি পুরোপুরি নির্মূল করা যায় বা শক্তভাবে কাজ করে, কিন্তু সেটিও যদি কাজ না করে তাহলে সেক্ষেত্রে কিন্তু একটি শঙ্কার বিষয় থেকেই যায়। হামের টিকা নিয়ে আমরা অনেক কথা শুনেছি যে হামের টিকার মজুদ ছিল না কিংবা দেয়া হয়নি বলে হামের সংক্রমণ বেড়েছে। এর মধ্যে আমরা দেখছি যে আরও বেশ কিছু টিকা নেই এমন তথ্য শোনা যাচ্ছে, একটু যদি জানাতেন। অন্যান্য টিকার বিষয়ে হয়তো একটু পরে বলবো আপনাকে, কারণ আমাদের হাতে একটি প্রতিবেদন আছে। তবে তার আগে হাম সংক্রান্ত আরও একটি শঙ্কার কথাই জানাতে চাই, পাশাপাশি আবার সেটিকে মোকাবেলা করার জন্য যে উদ্যোগগুলো সেটিকেও আমি একটু বলতে চাই। সেটি হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারা এর মধ্যে বাংলাদেশের জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন, এর মধ্যে ঘোষণা করেছে তাদের একটি প্রতিবেদনে, এবং এটি বেশ কিছুদিন আগেই প্রকাশ করেছে। এবং এখনও পর্যন্ত আরও যদি আমি আপনাকে তথ্য দেই, সবশেষ তথ্য অনুযায়ী 15 মার্চ থেকে এ পর্যন্ত 42 জন শিশু মারা গেছে সারা দেশে, এবং 198 জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে, অর্থাৎ প্রায় 200-র মতো যদি বলা চলে। এবং সবচেয়ে বেশি ঢাকায় হামে মারা গেছে 42 এবং উপসর্গ নিয়ে আরো 198। এবং বিভাগীয় পর্যায়ে সবগুলো বিভাগ মিলিয়ে যদি বলা যায় যে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে ঢাকা। এর মধ্যে আপনি 8000-এর বেশি রোগী তারা ভর্তি হয়েছে। করোনা প্যান্ডেমিকেও কিন্তু আমরা এমনভাবে প্যান্ডেমিক বলা হচ্ছিল যেটাকে, তখনও কিন্তু সংখ্যাটা এমনই ছিল আসলে। হ্যাঁ, আপনি একটু আগে টিকার কথা বলছিলেন। অন্যান্য রোগের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টিকার একটি যতটা মজুদ থাকার কথা ততটুকু মজুদ নেই। 6টি রোগের উপসর্গ নিয়ে যে টিকাগুলো বাংলাদেশে আছে সেই টিকাগুলো এখন অনেকটা কম, এবং পেন্টাভ্যালেন্ট অর্থাৎ 5টি রোগের জন্য যে টিকাগুলো সেই টিকারও 4টি জেলায় 4টি বিভাগে মূলত সেখানে কমে গেছে তার সেই যে সরবরাহ সেটি, এবং এটি নির্মূল করার জন্য আসলে বিশেষজ্ঞরাও উদ্বেগ জানিয়েছেন। এ নিয়ে সহকর্মীদের সঙ্গে নিয়ে মদিন হোসেনের একটি প্রতিবেদন আছে, সেটি দেখে নিন। টিকা দিতে দেরির কারণে দেশে অন্তত 30 লাখ শিশু হাম, রুবেলা, পোলিও সহ 11টি মারাত্মক রোগের ঝুঁকিতে। অনুসন্ধানে দেখা গেছে গত 1.5 বছরে শিশুর টিকাদান কর্মসূচির ভঙ্গুর অবস্থার মধ্য দিয়ে গেছে, যার কারণে টিকা না পাওয়া অরক্ষিত শিশুর সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। হামের প্রাদুর্ভাব ঠেকাতে হাম, রুবেলা টিকা কার্যক্রম শুরু হলেও নজরে আসে পোলিও, যক্ষ্মা, নিউমোনিয়া, ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কার ও হেপাটাইটিস বি টিকার সংকট। দেশের বেশ কয়েকটি জেলার সিভিল সার্জনদের সঙ্গে কথা বলে জানা যায় এমন সংকটের কথা। চট্টগ্রাম বিভাগের 11 জেলায় হামের টিকা পর্যাপ্ত থাকলেও পেন্টা এবং যক্ষ্মার টিকার মজুদ আছে 1.5 থেকে 2 মাসের, আর পোলিও সহ বাকি টিকার সংকট প্রকট। রাজশাহী বিভাগের 8টি জেলার বেশিরভাগেই নেই 6টি টিকা। বাকি বিভাগের কয়েকটি জেলায় 2 থেকে 3 মাসের মজুদ থাকলেও অধিকাংশ টিকার মজুদই শূন্য। রাজশাহী বিভাগে সিরাজগঞ্জে কোনো ধরনের ভ্যাকসিন নেই, এবং এই বিভাগের জয়পুরহাটে মাত্র 600 পোলিও টিকা রয়েছে। বরিশালে এই মুহূর্তে পোলিওর কোনো টিকা নেই নিউমোনিয়া, হেপাটাইটিস বি, ধনুষ্টঙ্কার এবং ডিপথেরিয়ার মতো গুরুত্বপূর্ণ টিকা। যশোর জেলায় ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কর, হুপিং কাশি, হেপাটাইটিস বি ও নিউমোনিয়া টিকার কোনো মজুদ নেই। সব ধরনের টিকার 1.5 থেকে 2 মাসের মজুদ গড়ে তুলেছে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ। তবে সংকট রয়েছে পোলিও টিকা ওরালের। এদিকে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের জাতীয় পোলিও এবং হাম, রুবেলা ল্যাবরেটরির সাবেক প্রধান ভাইরোলজিস্ট ডাক্তার খন্দকার মাহবুবা জামিল আশঙ্কা করেন, টিকার সংকট থাকলে প্রাদুর্ভাব বাড়তে পারে হামের মতো প্রায় নির্মূল হওয়া অন্যান্য রোগেরও। অন্যান্য ডিজিজগুলোর জন্য যে ভ্যাকসিনেশনগুলো কিন্তু চলছিল, কিন্তু ওই যেটা বললাম যে যতগুলো বাচ্চার ভ্যাকসিনেশন পাওয়ার কথা ততগুলো পায়নি। সেটা যদি আসলে মিজেলসের, রুবেলার মতো অন্য ডিজিজের জন্য হয়ে থাকে, সেটা আসলে আমাদের ভোগাবে। বিভিন্ন জেলার তথ্য অনুযায়ী একদিকে 6টি টিকার সংকট, অপরদিকে বিশেষজ্ঞদের আশঙ্কা। এমন পরিস্থিতিতে প্রশ্ন, কি পরিকল্পনা আছে স্বাস্থ্য অধিদপ্তরের? মহাপরিচালক শোনালেন হাম, রুবেলার সফলতার কথা, বলেন বাকি ইপিআই শিডিউলের সব টিকাই মজুদ আছে তাদের কাছে। আমরা আমাদের শিশুদের এই মিজেলস রোগ থেকে যদি আমরা আশা করি রক্ষা করতে পারবো। ইপিআইয়ের যে অন্যান্য শিডিউল ভ্যাকসিনগুলো আছে এগুলো আমাদের পর্যাপ্ত মজুদ আছে। প্রতিরোধযোগ্য সব রোগেরই ঝুঁকি ঠেকাতে নিয়মিত টিকাদান নিশ্চিত করা এখন সময়ের দাবি বলে মনে করেন বিশেষজ্ঞরা।
মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। জাফর, যেমনটি আপনি বলছিলেন বেশ কিছু টিকার ব্যাপারে সংকটের কথা জানাচ্ছিলেন, সংকটটি আসলে কোন পর্যায়ে আছে এবং সেটা কতটা ঝুঁকির কারণ হতে পারে? জাফর, অন্যান্য টিকার কথা বলছিলাম। আবার যদি একটু হামের দিক থেকে আসে, যে হাম এমন এক সময়ে এই প্রাদুর্ভাব ঘটলো যখন বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে 2025 সালে হামকে নির্মূল হয়ে যাবে এবং 2030 সালে পুরোপুরি নির্মূল হয়ে যাবে, এরকম একটি পরিকল্পনা করা হচ্ছিল। এবং গত বছর যদি আপনি দেখেন যে মাত্র 400 কিছু বেশি রোগী ভর্তি হয়েছিল হাম নিয়ে। অন্যান্য যে টিকাগুলো, সেই টিকাগুলোর আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক সংকট দেখতে পাচ্ছি। শুধুমাত্র এই যে প্রধান যে 6টি, আমরা ছোটোবেলায় সবাই সেই 6টি রোগের টিকা দিয়েছি এবং সেই টিকাগুলোরও এখন সংকট দেখা দিয়েছে। এবং আরও একটি গণমাধ্যমে আমি খবর পেয়েছি যে শুধুমাত্র এই 6টি প্রধান রোগের টিকা সেগুলো নয়, সাথে জলাতঙ্ক রোগের যে টিকা, সেই টিকারও ঘাটতি রয়েছে। 6টি রোগের টিকার সংকটে এই মুহূর্তে বাংলাদেশ আছে এবং আমরা প্রতিবেদনটিতেও দেখলাম যে এর বাইরে 4টি বিভাগে, বরিশাল, চট্টগ্রাম, রংপুর এবং রাজশাহী অঞ্চল তো বলেছেই যে সেখানকার 8টি জেলা, সেই 8টি জেলায় মজুদ প্রায় শেষ এবং অন্য 4টি জেলায় পেন্টাভালেন্ট অর্থাৎ 5টি রোগের কাজ করে এরকম টিকার কিন্তু মজুদ শেষ হওয়ার পথে। তো বলাই চলে যে শুধুমাত্র হাম নিয়ে যখন আমরা খুব বেশি উদ্বেগের মধ্যে আছি, সাথে অন্য রোগগুলো প্রাদুর্ভাব বাড়তে পারে, এরকম একটি শঙ্কা কিন্তু জানানো হয়েছে। তো সরকারের কাছে কি এই তথ্য নেই? সরকার কি ব্যবস্থা করছে? সরকার আসলে গণমাধ্যমের কল্যাণে এখন আজকে আমি দেখেছি যে বেশ কয়েকটি গণমাধ্যমে এই খবরটি বেশ ফলো করে প্রচার করেছে, অর্থাৎ এর মধ্যে নিশ্চয়ই তাদের শীর্ষস্থানীয় যারা আছেন এবং এই স্বাস্থ্য নিয়ে কাজ করেন তারা এর মধ্যে সে বিষয়ে কাজ করা শুরু করবেন। হামকে যেভাবে করে তারা খুব দ্রুতই নির্মূল করার জন্য ব্যবস্থা নিয়েছেন এবং অন্যান্য যে টিকাগুলো আছে সেই টিকাগুলো কিভাবে আনা যায় এবং এই রোগ যেন অন্য রোগের বিস্তার লাভ না করে সেদিক থেকে পরিত্রাণের জন্য উপায় খুঁজবেন। আমাদেরও প্রত্যাশা থাকবে সরকার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সানভীর রূপল, জানাচ্ছিলেন হাম সহ অন্যান্য যে টিকা পরিস্থিতি সেগুলোর বিষয়ে বিস্তারিত। গুলশান কার্যালয়ে ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আছেন রিপোর্টার হাসান ওয়ালি, সরাসরি যাচ্ছে তার কাছে। ওয়ালি, কি অবস্থা? মিটিং কি শুরু হয়েছে? সভা সন্ধ্যা 6:30 থেকে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশান কার্যালয়ে অবস্থান করছেন এবং বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে কিন্তু তিনি বৈঠক করছেন। কিছুক্ষণ আগেই ছাত্র দলের নেতৃবৃন্দ বৈঠক করে বের হয়েছেন। তারা 8টা থেকে 9টা পর্যন্ত ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। তিনি দিক নির্দেশনা দিয়েছেন। ছাত্র দলের একটি প্রতিনিধি দল, সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসিরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তারা অংশ নিয়েছে। যদিও পরে বের হওয়ার পরে গণমাধ্যমের সঙ্গে তারা আনুষ্ঠানিকভাবে কথা বলেনি, কিন্তু জানিয়েছেন সাংগঠনিক অভিভাবক হিসেবে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দিক নির্দেশনা দিয়েছেন। সারা দেশের ক্যাম্পাসগুলোতে যে অবস্থা সেটি স্থিতিশীল রাখার ক্ষেত্রে ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, তেমনটি আসলে তারা জানিয়েছেন। এর বাইরে কিন্তু আসলে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিন্তু গুলশান কার্যালয়ের সামনে অবস্থান করছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনিও ভেতরে ছিলেন কার্যালয়ের, কিছুক্ষণ আগেই তিনি বের হয়ে গেছেন। এছাড়াও আমরা দেখেছি প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিন, তিনিও কার্যালয়ের ভেতরে ছিলেন। কিছুক্ষণ আগে বৈঠক শেষে তিনি বেরিয়ে গেছেন। নেতাকর্মীরা কিন্তু আসলে এখানে অপেক্ষা করছেন। স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিন্তু গুলশান কার্যালয়ের বাইরে রয়েছেন, ভেতরে শীর্ষ নেতারা প্রবেশ করেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি, আমরা জানি যে বিশেষত ছুটির দিনগুলোতে প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানের এই কার্যালয়টিতে তিনি আসেন এবং নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন, তাদেরকে দিক নির্দেশনা দেন এবং এই জায়গাগুলোতে কিন্তু আসলে সেই সময়টাতে আজকের দিনের মতোই কিন্তু আসলে এরকম এক ধরনের উৎসব মুখর পরিবেশ বিরাজ করে। সরাসরি যুক্ত ছিলাম বিএনপির গুলশান কার্যালয় থেকে। সরকার নির্বাচন ইশতেহার ও সই হওয়া জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর বিএম ফাউন্ডেশনের একটি ভবনের ভিত্তি স্থাপন করে তিনি আরও জানান, দক্ষ ও জনবান্ধব প্রশাসন করতে নিয়োগ পদোন্নতিতে মেধা, সততা, সৃজনশীলতা, অভিজ্ঞতাই প্রধান বিবেচ্য হবে।
রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্র কাম অডিটোরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করে মোনাজাতে অংশ নেন। ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার ও জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর বর্তমান সরকার। দেশ এবং জনগণের কাছে আমাদের যেই প্রতিশ্রুতি দিয়ে এসেছি আমরা, এসব স্রেফ রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং জনগণের সঙ্গে করা আমাদের চুক্তি। নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে সরকার বদ্ধপরিকর। দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় পর একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত করেছেন জনগণ। তাদের কল্যাণ নিশ্চিত করাই প্রশাসনের কর্মকর্তাদের দায়িত্ব বলেও জানান প্রধানমন্ত্রী। দীর্ঘ দিন ধরে একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক এবং জনকল্যাণমুখী শাসন ব্যবস্থার প্রত্যাশায় থাকা সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে বর্তমান সরকার। জনপ্রশাসনের কর্মকর্তা হিসাবে রাষ্ট্রের মালিক জনগণের স্বার্থ এবং কল্যাণ নিশ্চিত করা আপনাদের প্রধান দায়িত্ব। সরকার প্রধান জানান, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে রাষ্ট্রযন্ত্রে নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে মেধা, সততা, সৃজনশীলতা, দক্ষতা, অভিজ্ঞতাই প্রধান বিবেচ্য হবে। সব ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। স্বচ্ছতা ও দ্রুততার সাথে শূন্য পদে সরকারি কর্মচারী নিয়োগ, প্রশাসনিক সংস্কার কমিশন গঠন, শক্তিশালী পাবলিক সার্ভিস কমিশন গঠন এবং বেসরকারি সার্ভিস রুল প্রণয়ন সহ সর্বত্র প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতেও সরকার দৃঢ় প্রতিজ্ঞ। পরে বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কৌশল বিনিময় করেন সরকার প্রধান। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দেশকে অস্থিতিশীল করে জামায়াত স্বৈরাচারী ব্যবস্থা ফেরানোর পায়তারা করছে কিনা এমন প্রশ্ন তুলে ষড়যন্ত্রকারীদের নির্মূলের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব। শিক্ষাঙ্গনের নৈরাজ্যের অপচেষ্টা সাধারণ শিক্ষার্থীরাই প্রতিহত করবে বলে আশা মির্জা ফখরুলের। আপনাদেরকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ১ মে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। কর্মসূচি সফল করতে শনিবার দুপুরে নয়াপল্টনের কার্যালয়ে অনুষ্ঠিত হয় দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে যৌথ সভা। সভাপতিত্ব করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। ১ মে দুপুরে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে সংবাদ সম্মেলনে জানান মির্জা ফখরুল। আমাদের নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে গত জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিং নিয়ে জামাত আমিরের অভিযোগের নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব। দেশের স্থিতিশীলতা বিনষ্ট করে আবারও দলটি স্বৈরাচারী ব্যবস্থা ফেরাতে চায় কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন মির্জা ফখরুল। জামাতে ইসলামের আমিরের এই বক্তব্য আমি আবার প্রত্যাখ্যান করছি, শুধু নয় নিন্দা জানাচ্ছি এবং ক্ষোভ প্রকাশ করছি। আবার একটা ফ্যাসিস্ট শাসনের পায়তারা তারা করছে কিনা সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। সমগ্র জাতি অত্যন্ত সচেতনভাবে তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং আগামীতে যেন পুরোপুরি তাদেরকে নির্মূল করা যায় রাজনৈতিকভাবে, সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে। সোশ্যাল মিডিয়া সহ নানা মাধ্যমে বিভ্রান্ত ছড়িয়ে বিএনপিকে জনগণ থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে একই অপশক্তি, এমন দাবি করে মির্জা ফখরুল বলেন, ছাত্র রাজনীতিতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে কাজ করছে একটি চক্র। সচেতন শিক্ষার্থীরা তাদের অপচেষ্টা প্রতিহত করবে। যে সমস্ত কার্টুনগুলো করে তারা দিচ্ছে এবং সেগুলো নিয়ে যে প্রচেষ্টা তৈরি করছে, খুব স্পষ্টভাবে বোঝা যায় যে ওই শক্তি যা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। স্বাধীন চেতা ছাত্র সমাজ, সচেতন ছাত্র সমাজ বরাবরই অপরাজনীতিকে পরিহার করেছে। দেশ ও দেশের রাজনীতি নিয়ে যে কোনো অপতৎপরতা অতীতের মতো জনগণ প্রতিহত করবে বলেও আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি ক্ষমতায় গিয়ে নব্য ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে বলে অভিযোগ করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সমাবেশে তিনি অভিযোগ করেন, গণভোটের রায় নিয়ে প্রতারণা করছে সরকার। বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের জাতীয় সমাবেশ। শনিবার এ কর্মসূচিতে যোগ দিতে সারা দেশ থেকে আসেন অভ্যুত্থানে অবদান রাখা কয়েক হাজার মানুষ। অনুষ্ঠানে যোগ দিয়ে 11 দলীয় ঐক্যের নেতারা জানান, জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে ঐক্যবদ্ধ থাকবেন তারা। যে বিএনপির জন্ম হয়েছিল গণভোটের মাধ্যমে,
সেই বিএনপি আজকে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী গণভোটকে অস্বীকার করছে। বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে নতুন করে যে বিএনপি দলীয়করণ করছে, এটা আওয়ামী লীগের পথে বিএনপি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। জাতির সঙ্গে কৃত অঙ্গীকার বিএনপি চেয়ারপারসন ভুলে গিয়েছেন। আমরা বলতে চাই, এই মুনাফিকি করে, দ্বিচারিতা করে একবার গান পার হতে পেরেছেন, ভবিষ্যতে আপনারা জাতির কাঠ করায় আসামি হিসেবে চিহ্নিত হয়ে যাবেন। জাতীয় সমস্যাগুলি কিভাবে সমাধান করবেন, সুশাসন কিভাবে প্রতিষ্ঠা করবেন, দেশে কিভাবে শান্তি আসবে, এই বিষয়গুলি নিয়ে চিন্তা ভাবনা করেন। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় গিয়ে নব্য ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে। বিএনপি প্রত্যেকটি বিষয়ে পতিত পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে। যে সমস্ত জায়গায় পরিবর্তন দরকার, সুশাসন কায়েমের জন্য, সত্যিকারের স্বাধীনতার স্বাদ জনগণকে দেওয়ার জন্য, প্রত্যেকটি বিষয়ে বিএনপি বিরোধিতা করে চলেছে। এটি জাতির সাথে সুস্পষ্ট প্রতারণা। সামনের দিনগুলোতে জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে এবং গণভোটের রায় বাস্তবায়নে সকলে ঐক্যবদ্ধ থাকবে, এমন প্রত্যয় ব্যক্ত হলো আজকের এই সমাবেশ থেকে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। তীব্র গরমের মধ্যে মৌলভীবাজার ও হবিগঞ্জে স্বস্তির বৃষ্টি, জনজীবনে কিছুটা প্রশান্তি। দেশের বিভিন্ন জেলায় বইছে তাপপ্রবাহ, কাল থেকে তীব্রতা কমার পূর্বাভাস। জঙ্গি হামলার সতর্কতার পর গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সাদা পোশাকে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। উগ্রবাদ নিয়ন্ত্রণে এখন থেকেই প্রশিক্ষিত বাহিনীর চাকরিচ্যুত বা অবসরপ্রাপ্ত সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণে রাখার পরামর্শ বিশ্লেষকের। জেমসন মাহবুবের প্রতিবেদন। সংসদ ভবন, সচিবালয়, পুলিশ সদর দপ্তর এবং ধর্মীয় উপাসনালয় সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় সব ইউনিটকে সতর্ক বার্তা পাঠিয়েছে পুলিশ সদর দপ্তর। চিঠিতে উল্লেখ করা হয়, সম্প্রতি গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সংগঠনের সদস্য ইশতিয়াক আহমেদ সামি ওরফে আবু বক্করের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত 2 সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। তাদের মাধ্যমে একটি সংঘবদ্ধ চক্র গড়ে ওঠার আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। আজকে আমাদের জঙ্গি দমনে কাজ করা টিএমপির সিটিটিসি ইউনিটের যুগ্ম কমিশনার জানান, সম্ভাব্য হুমকি মোকাবেলায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সিটিটিসি, সাইবার, ইন্টেলিজেন্স, আমাদের স্পেশাল অ্যাকশন, আমরা এই বিষয়ে কাজ করছি। মতিঝিল জোনের উপ কমিশনার জানান, কেপিআইভুক্ত অতি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা নিয়ে কাজ করছে পুলিশের প্রোটেকশন বিভাগ। কেপিআই যেগুলো আছে এগুলোর বিষয়ে আমরা সবসময় সতর্ক। প্রোটেকশন ডিভিশন যদি আমাদের কাছে কোনো সহায়তা চায়, আমরা তাদের চাহিদা মাফিক সাপোর্ট দিয়ে যাব। বিশ্লেষকরা বলছেন, কোনো বাহিনীর চাকরিচ্যুত বা অবসরপ্রাপ্ত সদস্যদের উগ্রপন্থীদের সঙ্গে যোগাযোগ নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে দেয় বহুগুণ। অবসরে যাওয়ার পরও তারা কি করছেন, কোথায় আছেন, এরও একটা স্ক্রিনিং করা প্রয়োজন। এখন থেকেই সেটা শুরু করলে কোনো উগ্র শক্তিও এই সাবেক সদস্যদেরকে সম্পৃক্ত করতে পারবেন না, বা সাবেক সদস্যদের মধ্যেও যদি কারো মধ্যে এই ধরনের অগণতান্ত্রিক বৈশিষ্ট্য থেকে থাকে, তিনিও সতর্ক থাকবেন। পুলিশ সদর দপ্তরের চিঠির পরিপ্রেক্ষিতে গোয়েন্দা নজরদারির পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারেরও পরামর্শ বিশ্লেষকদের। জেমসন মাহবুব, সময় সংবাদ, ঢাকা। তীব্র গরমের পর মৌলভীবাজার ও হবিগঞ্জে বৃষ্টিতে স্বস্তি নেমে এসেছে জনজীবনে। তবে এখনও বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। তবে সুখবর দিয়েছে আবহাওয়া অফিস, জানিয়েছে কাল থেকে কমবে তাপমাত্রা। প্রচণ্ড তাপদাহের পর মৌলভীবাজারে দেখা মিলেছে স্বস্তির বৃষ্টি। শনিবার দুপুরে আকাশ কালো করে বয়ে যায় ঝড়ো হাওয়া, এরপর নামে বৃষ্টি। মৌলভীবাজার হবিগঞ্জে বৃষ্টি হলেও এখনও মৃদু তাপপ্রবাহের কবলে খুলনা বিভাগ। অস্বস্তিকর গরমে সবচেয়ে বেশি বিপাকে শ্রমজীবী মানুষ। প্রচুর গরম, গরমের জন্য কাজ করে কুলাইতে পারতেছে না। এই ব্যবসা গরমের কারণে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। সারাদিন 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা 2 ঘন্টা কারেন্ট থাকতেছে, ভাই কারেন্ট থাকে না। মৃদু তাপপ্রবাহের মধ্যে জ্বর, ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। আক্রান্তদের মধ্যে 70%ই শিশু। প্রচুর গরমের কারণে বাচ্চারা 3-4 দিন ধরে প্রচুর ডায়রিয়া শুরু হয়ে গেছে। স্লাইন, ডাবের পানি এগুলো প্রচণ্ড খাওয়ান, আস্তে আস্তে কমবে।
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে বিভিন্ন জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তবে কাল থেকে কমবে তাপমাত্রা। আজকের সন্ধ্যা 6টা থেকে আগামী 4 দিনের জন্য আমরা দেশের ময়মনসিংহ এবং সিলেট বিভাগে ভারী বর্ষণের একটি সতর্কবার্তা দিয়েছি এবং এটি ক্রমান্বয়ে বিস্তার লাভ করতে পারে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল বিভাগ পর্যন্ত। এরপর আগামী 10 দিন তাপমাত্রা স্বস্তিদায়ক থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। তানজিল হাসনাত, সময় সংবাদ। রাতের সময় আরও থাকছে। ইসলামাবাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন, মার্কিন প্রতিনিধিও। আপাতত হচ্ছে না সরাসরি আলোচনা। সংঘাতের পর প্রথমবার তেহরান থেকে কয়েক দেশে ফ্লাইট চালু। পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরুর আগে উমরাহ পালনে ব্যস্ত সময় বার করছেন হাজিরা। প্রচণ্ড গরম উপেক্ষা করে ইবাদত বান্দাগিতে মগ্ন তারা। বিস্তারিত জানাতে মক্কা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মুফতি আব্দুল্লাহ তামিম। দাঁড়িয়ে আছি মক্কার হজ ক্যাম্পে, যেখান থেকে হাজিদেরকে বাংলাদেশ থেকে আগত হজ যাত্রীদের প্রত্যেকটি দিক নির্দেশনা এখান থেকে দেয়া হয়। আমরা জানি মানহাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রজা কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হজে আসলো, কোনো গুনাহের কাজ করলো না এবং কোনো খারাপ কাজে লিপ্ত হলো না, সে যেন সদ্য ভূমিষ্ঠ শিশু সন্তানের মতো দেশে ফিরে গেল। এই ধৈর্য এবং আধ্যাত্মিকতার সফরের শিক্ষাই নিচ্ছে হাজিরা। 1 মাস আছে এখনো হজের। এই সময়টা তারা উমরা পালন এবং নানা ইবাদতে লিপ্ত আছে। বিশেষ করে মুআল্লিমরা তাদেরকে নিয়ে নানা জায়গাগুলো ঘুরে দেখাচ্ছেন এবং দর্শনীয় স্থানগুলো তারা ঘুরে ঘুরে দেখছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত যে জায়গাগুলো, যে স্থানগুলো আছে সেগুলো তারা দেখছেন। আমরা জানি যে আমরা এই পর্যন্ত জানতে পেরেছি 85টি ফ্লাইটে মোট 34,145 জন হজযাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরবে এসে পৌঁছেছেন। আর এই গরমের মধ্যে, তীব্র গরমের মধ্যে সৌদি আরবের মক্কার হজ ক্যাম্প থেকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে যেন ছাতা ছাড়া গরমে কখনো কেউ না বের হয় এবং যারা হারিয়ে যাচ্ছে তারা যেন অবশ্যই হজ ক্যাম্পে এসে যোগাযোগ করে তাদেরকে অবশ্যই গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। এ পর্যন্ত আমরা জানতে পেরেছি 145 জনের মতো হারানো হাজিকে তারা গন্তব্যে পৌঁছে দিয়েছে। তো এই ছিল আমার কাছে মক্কার হজ ক্যাম্প থেকে সর্বশেষ খবর। এবার বাণিজ্যের সংবাদ। সরকারকে 20,000 কোটি টাকা ছাপিয়ে দেওয়ার খবর ভিত্তিহীন বলে জানিয়েছেন গভর্নর। প্রাক বাজেট আলোচনায় অর্থমন্ত্রী জানান, সংকটেও টাকা ছাপিয়ে বা ব্যাংক থেকে ঋণ নিয়ে বেসরকারি খাতকে কোণঠাসা করতে চায় না সরকার। বাংলাদেশ ব্যাংক 20,000 কোটি টাকা ছাপিয়ে সরকারকে দিয়েছে, কিছু মাধ্যমে প্রকাশিত এমন খবরকে গুজব বলে উড়িয়ে দিলেন গভর্নর মোস্তাকুর রহমান। শনিবার অর্থ মন্ত্রণালয়ে প্রাক বাজেট আলোচনায় গণমাধ্যমের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের একথা জানান তিনি। খেলাপি ঋণের কড়া সমালোচনায় গভর্নর বলেন, অনেক ঋণের বিপরীতে নেই জামানত। এ ধরনের খেলাপি ঋণকে চুরি বলেও মন্তব্য করেন তিনি। এই নিউজটা আসছে, এই নিউজটা কোনোভাবেই সত্য না। 20,000 কোটি টাকা ছাপানো হয়েছে, এর কোনো আসলে অস্তিত্ব নেই। আমাদের ডিপোজিটের অলমোস্ট 1/3 আসলে খেলাপি অবস্থা আছে। এগুলো খেলাপি বলা যাবে কিনা বলা খুব মুশকিল। প্রাক বাজেট আলোচনায় প্রশ্নের পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী বলেন, সংকটেও টাকা ছাপিয়ে বা ব্যাংক থেকে ঋণ নিয়ে বেসরকারি খাতকে কোণঠাসা করতে চায় না সরকার। আগামীতে পুঁজিবাজারে আস্থা ফেরানোয় জোর দেন তিনি। কেউ যদি এই কথাটা বলে এখন বিএনপি সরকার হাই পাওয়ার টাকা ছাপাচ্ছে, তারপরে ব্যাংক থেকে ঋণ নিচ্ছে, এই কথাটা মানে দুঃখজনক আর কি। কারণ আমরা এই জায়গাতেই, আমরা যেখানে যে কথাগুলো আমাদের ম্যানিফেস্টোতে বলেছি, বক্তব্যে বলেছি, সেই জায়গা থেকে এতটুকু সরার কোনো সুযোগ নেই। প্রাক বাজেট আলোচনায় অংশ নিয়ে অনলাইন বিজ্ঞাপন নীতিমালা তৈরি, প্রকাশকদের সুরক্ষা সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ প্রতিনিধিরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি 2 পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গুমের চেষ্টা করা হয়। জড়িত সন্দেহে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিসাম আবু গরবেহকে গ্রেফতার করেছে পুলিশ। এখনও বৃষ্টির মরদেহের হদিস মেলেনি। ফ্লোরিডা থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রে 10 দিন ধরে নিখোঁজ 2 বাংলাদেশি শিক্ষার্থীর একজন 27 বছরের জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এই ঘটনায় জড়িত সন্দেহে ২৬ বছরের হিসাম আবুগের বেকে গ্রেফতার করে হিলস বড়ো কাউন্টি পুলিশ। তিনি জামিলের রুমমেট, তবে ইউএসএফ এর শিক্ষার্থী নন। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছে পুলিশ। The human remains that we were discovered this morning was one body, and that has been positively identified to Zamil. We are still actively searching for Nahida. The suspect initially, when we made initial contact, was talking. Yesterday we re-interviewed the suspect. He did talk, and then he ended the interview. Right now, currently, he is at our Criminal Investigations Division speaking with detectives. FBI বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও তদন্তকারী পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বাংলাদেশ দূতাবাস। প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা জানান, জামিলের মরদেহ বাংলাদেশে নিতে চায় তার পরিবার। এজন্য দূতাবাসকে নির্দেশনা দিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। কনসুলেট অফিস থেকে প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে, তদন্তকারী পুলিশের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। জামিলের মরদেহ দেশে নেওয়ার ক্ষেত্রে আমার নিজের সঙ্গেই কথা হয়েছে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূরের সঙ্গে। তিনি আশ্বস্ত করেছেন আমাদের এখান থেকে যে অনুযায়ী চাওয়া হবে, পরিবারের যা চাওয়া থাকবে, সেই অনুযায়ী প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সর্বতোভাবে সহায়তা করবে। আরেক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির এখনো খোঁজ মেলেনি। তবে ফেসবুক পোস্টে তার ভাই দাবি করেছেন নাহিদা বৃষ্টিও মারা গেছেন। শিক্ষার্থী নিহতের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে যুক্তরাষ্ট্র প্রবাসীদের মাঝে। নিহত জামিল ইউএসএফ এর ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডির শিক্ষার্থী, আর নাহিদা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থী। তাদের দুজনকে সবশেষ 16 এপ্রিল দেখা গিয়েছিল। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ফ্লোরিডা। এদিকে যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ এখনও পাওয়া যায়নি। ঢাকায় বসবাসরত স্বজনরা জানিয়েছেন, পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা সংগ্রহ করে বাংলাদেশ পুলিশের মাধ্যমে যুক্তরাষ্ট্রে পাঠানোর প্রস্তুতি চলছে, যেন ঘটনাস্থলে পাওয়া রক্তের নমুনার সঙ্গে মিলিয়ে দেখা যায়। আমাদের কাছ থেকে যে এভাবে চলে যাবে আমরা কেউ ভাবে ওই তো আশা নিয়ে থাকি যে আল্লাহ যদি এরকমও হয় যে না ও আছে, বেঁচে আছে, হয়তো একটু হাত পা নষ্ট হয়েছে, হয়তো জীবনে বেঁচে আছে। দ্বিতীয় দফার শান্তি আলোচনার অংশ হিসেবে দিতে পাকিস্তান পৌঁছাচ্ছে ইরানের প্রতিনিধি দল। শনিবার যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জামাতা জারেড কুশনার। তবে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে সরাসরি বৈঠকের পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলি খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। একই জেলার রাশেদ বলিকে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হন তিনি। বলি খেলাকে কেন্দ্র করে লালদিঘি ময়দানে বসেছে বৈশাখী মেলা। শক্তি আর কৌশলের তুমুল লড়াই, দর্শকদের উল্লাস। চট্টগ্রামের লালদিঘির ময়দানে জব্বারের বলি খেলার ফাইনালে লড়েন কুমিল্লার বাঘা শরীফ এবং একই জেলার রাশেদ। ৩৫ মিনিটের লড়াইয়ে রাশেদকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঘা শরীফ। পরে চ্যাম্পিয়নের হাতে ট্রফি তুলে দেন সংসদ সদস্য আবু সুফিয়ান ও অতিথিরা। আক্রমণটা ছিল ওনার দড়িতে জুড়ে মাইরা, পরে ও ধরতে পারছে। আসলে এটা নিয়ম না। অনেক ভালো লাগছে ভাই, আমি তিনবার যে পরিশ্রম করে খেলি, জীবন বাজিলে খেলি আমি। জব্বারের বলি খেলার ১১৭তম আসরে অংশ নেন বিভিন্ন জেলা থেকে আসা প্রতিযোগীরা। ঢাকঢোল আর বাদ্যযন্ত্রে তালে তালে উল্লাসে মাতেন দর্শকরা। এই ঐতিহ্যটা বীর চট্টলার ঐতিহ্যের প্রতীক। আমরা চাচ্ছি গ্রিস বুকে রেকর্ড করো। প্রত্যেক কথা লাইভে দেখি, আজকে সরাসরি দেখে অনেক ভালো লাগতেছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুব সমাজকে ঐক্যবদ্ধ ও শারীরিকভাবে তৈরি করতে ১৯০৯ সালে বলি খেলার প্রচলন করেন ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর। এরপর থেকে চলে আসছে এই আয়োজন। সময়ের পরিক্রমায় চট্টগ্রামের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হয়ে গেছে জব্বারের বলি খেলা। বলি খেলা উপলক্ষে বসে বৈশাখী মেলাও। এটি বলি খেলা মনে হলেও এটির মূল উদ্দেশ্য ছিল পরাধীনতার সিঙ্গল ভাঙার মানসিক ও শারীরিক যুদ্ধ। এই খেলা এখনো কোটি মানুষের হৃদয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রতীক হিসেবে রয়ে গেছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হাম উপসর্গে প্রাণ গেল আরও 11 শিশুর। নতুন সংখ্যা অ্যাডিনোভাইরাস, পোলিও, যক্ষ্মা সহ 6 ধরনের টিকা সংকট। ঝুঁকিতে লাখ লাখ শিশু, মানতে নারাজ অধিদপ্তর। নির্বাচনী ইশতেহার ও সই করা জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর সরকার, বললেন প্রধানমন্ত্রী। দক্ষ ও জনবান্ধব প্রশাসন গড়তে
নিয়োগ পদোন্নতিতে মেধা সততায় অগ্রাধিকার। এবং ক্ষমতায় গিয়ে গণভোটের রায় নিয়ে প্রতারণা করছে বিএনপি, অভিযোগ জামায়াত আমিরের। স্বৈরাচারী ব্যবস্থা ফেরানোর পাঁয়তারায় জড়িতদের নির্মূলের হুঁশিয়ারি মির্জা ফখরুলের। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়, সঙ্গে থাকুন সময়ের।